আমার মতে ভারতের ইতিহাসে এই স্পাই নেটওয়ার্ক বা গোয়েন্দা বাহিনীকে সবচেয়ে বেশি ব্যবহার করেছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ। বিজাপুরের আদিল শাহী রাজ্যের এক সেনাপতির সন্তান হয়ে সেই আদিল শাহী সুলতান বংশের অবসান ঘটিয়ে এক বিশাল মারাঠা সাম্রাজ্যের স্থাপন করা শুধু নয়, প্রবল পরাক্রমশালী মুঘল বাদশাহ আওরঙ্গজেবকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন আর মুঘল সাম্রাজ্যের পতনের বীজ রোপণ করেছিলেন তার এই উন্নত মানের গোয়েন্দা ব্যবস্থার মধ্যে দিয়েই। শিবাজির স্বরাজ্য বাহিনীর গোয়েন্দা প্রধানের নাম ছিল বাহিরজি নায়েক। ওনাকে নায়েক মানে চিফ উপাধি দিয়েছিলেন শিবাজি স্বয়ং। যখন বিজাপুরের আদিল শাহী সুলতানের সেনাপতি আফজল খাঁ তার বাহিনী নিয়ে মারাঠা সাম্রাজ্য দখল করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখন বাহিরজি সেই বাহিনীর প্রধান হস্তিটিকে গোপনে বিষ প্রয়োগ করেন যাতে হস্তিটির মৃত্যু ঘটে। আফজল খানের সৈন্যবাহিনীর মধ্যে সংস্কার ছিল যে প্রধান হস্তির মৃত্যু একটা অশুভ সংকেত। এতে আফজল খানের সৈন্যবাহিনীর মনোবল ভেঙে যায় আর তারা ছত্রখান হয়ে যায়। এক সাধারণ ফকিরের ছদ্মবেশে বাহিরজি আফজল খানের সৈন্যবাহিনীর মধ্যে ঢুকে পড়েন আর তাদের সঙ্গে রাত্রিবাসও করেন। সবার অগোচরে উনি আফজল খান আর তার সৈন্যদের উপর নজর রাখেন আর তারপরে বিস্তারিত তথ্য এনে দেন শিবাজির কাছে যাতে রণকৌশল নির্ধারণ করা সহজ হয়। তারপরের ইতিহাস আমরা সবাই জানি। আফজল খান শিবাজিকে হত্যা করার উদ্দেশ্যে প্রতাপগড়ে নির্জনে সাক্ষাতের প্রস্তাব দেয়। শিবাজি সেই প্রস্তাবে রাজি হয়ে যান, যদিও জানতেন যে অ্যাকচুয়ালি আফজল খাঁর কি উদ্দেশ্য ছিল। এরপর সাক্ষাতের সময় আফজল খান শিবাজিকে আক্রমণ করলে শিবাজি তার বাঘ নখের সাহায্যে আফজল খানকে হত্যা করেন। এরও পরবর্তীকালে আওরঙ্গজেবের মামা আর মুঘল সেনাপতি শায়েস্তা খানকে প্রায় সার্জিক্যাল স্ট্রাইকের আদলে অতর্কিতে আক্রমণ করেন পুনের ক্যাম্পে। সেই আক্রমণে শায়েস্তা খান বেঁচে তো যান, কিন্তু হাতের 3টে আঙ্গুলকে হারাতে হয়। মাত্র 400 জন সেনাকে নিয়ে শিবাজি এই অতর্কিত আক্রমণে শায়েস্তা খাঁর 10,000 সৈন্যের সেনাবাহিনীকে ছত্রখান করে দেন আর তার 3 দিনের মধ্যে শায়েস্তা খান দাক্ষিণাত্য পরিত্যাগ করেন। এই পুরো ঘটনাটা পরিকল্পিতভাবে সম্পন্ন হয়েছিল বাহিরজির দেওয়া গোপন তথ্যের উপর নির্ভর করে। শিবাজির সৈন্যরা একটা স্থানীয় বিবাহ যাত্রাতে বরযাত্রীদের সঙ্গে মিশে গিয়ে ছোট ছোট গ্রুপে শায়েস্তা খানের ক্যাম্পের ভেতরে প্রবেশ করে আর তারপরে মধ্যরাতে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। তবে বাহিরজি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মুঘলদের থেকে পুরন্দর দুর্গ পুনর্দখল করবার সময়। একজন সাধারণ ব্যবসায়ীর ছদ্মবেশে উনি মুঘল বাহিনীর উচ্চপদস্থ কর্মচারীদের সাথে বন্ধুত্ব স্থাপন করে ফেলেন আর একদম মুঘল ক্যাম্পের ভেতরে প্রবেশাধিকার অর্জন করেন। মুঘল ক্যাম্পের ভেতরের খুঁটিনাটি তথ্য, মুঘল বাহিনীর গতিবিধি, তাদের দুর্বলতা, পুরন্দর দুর্গের আভ্যন্তরীণ গঠন সব উনি এনে দিয়েছিলেন শিবাজির কাছে। বাহিরজি বুঝেছিলেন যে দুর্গের রসদ সরবরাহের পথগুলো খুব সুরক্ষিত নয়, তাই এই রসদ সরবরাহের পথেই শিবাজির বাহিনী পুরন্দর দুর্গ আক্রমণ করে মুঘলদের পরাস্ত করে আর দুর্গের দখল নেয়। এই পুরন্দর দুর্গ দখল করবার বিস্তারিত ঘটনা জানা যায় বিখ্যাত ঐতিহাসিক শ্রী গোবিন্দ সরদেশাইয়ের লেখা মহারাষ্ট্র রিয়াসাত বইতে আর পুরুষোত্তম খেতকারের লেখা শিব চরিত্রতে। ঐতিহাসিক শ্রী যদুনাথ সরকারের শিবাজি অ্যান্ড হিজ টাইমে শিবাজির গোয়েন্দা বাহিনীর ব্যাপারে অনেক কিছু জানা যায়। শ্রী বালগঙ্গাধর তিলকের লেখা জেড হে শাখাওয়ালিতেও শিবাজির সময়তে মারাঠা সাম্রাজ্যের ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। শিবাজির মৃত্যুর পর সম্ভাজি মহারাজ ছত্রপতি হন আর তিনিও এই গুপ্তচর ব্যবস্থাকে ভীষণভাবে গুরুত্ব দিতেন। সম্ভাজির মৃত্যুর পর শিবাজির দ্বিতীয় পুত্র রাজারাম ছত্রপতি হন আর ওনার জিনজি ফোর্টের সভাসদ কৃষ্ণজি অনন্তর লেখা সভাসদ বাখারের থেকে জানা যায় যে শিবাজি মনে করতেন সৈন্যবাহিনীর মতো গুপ্তচর বাহিনীও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার জন্য রাজকোষ থেকে উনি প্রচুর অর্থ ব্যয়ও করতেন। হিস্টোরিয়ান সেতু মাধবন পাগড়ির লেখা শিব চরিত্র থেকে জানা যায় যে শিবাজির গুপ্তচররা মুঘল দারোয়ান বা কর্মচারী হিসাবে কাজ করত। এদের সাহায্যেই তিনি আগ্রাতে আওরঙ্গজেবের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হন। হিস্টোরিয়ান পাগাড়ি এও বলেছেন যে শিবাজি মুঘল সেনাদের মধ্যে ডাবল এজেন্টকেও নিয়োগ করেছিলেন, যারা মুঘলদের সামনে গোয়েন্দা সেজে শিবাজির ব্যাপারে গোপন তথ্য দেবার ভান করে আসলে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করত। এই ব্যাপারে উনি মনুস্মৃতির উপদেশ মেনে চলতেন।
মনুস্মৃতিতে রাজ্য পরিচালনার জন্য যে নীতিগুলোর উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে গুপ্তচর নিয়োগটা অন্যতম। এই গুপ্তচরদের চার বলে উল্লেখ করা হয়েছে, যার থেকেই বাংলাতে চর কথাটা এসছে। মনুস্মৃতির 7ম অধ্যায়তে এই শ্লোকটা আমরা পাই, চারৈশ্চ নিত্যং পর্যট্য রাজা প্রজানাং চা চরিতম। এর মানে হলো রাজা যেন গুপ্তচরদের মাধ্যমে প্রজাদের কার্যকলাপ ও স্বভাব পর্যবেক্ষণ করেন। 5 ধরনের গুপ্তচরের কথা বলা হয়েছে এখানে, যাদের বলা হতো পঞ্চবর্গ: তপস্বী বা সন্ন্যাসী বেশে চর, বণিক বেশে চর, ভিক্ষুক বেশে চর, নাট্যচর মানে শিল্পী অভিনেতা বেশে যারা চরের কাজ করে, আর সব শেষে দুষ্কৃতী বেশে চর। শেষে যাদের বললাম তারা নিজেরা দুষ্কৃতী বেশে আসল দুষ্কৃতীদের মধ্যে ঢুকে যায়, তাদের আস্থাভাজন হয়ে তাদের গুপ্ত তথ্য গোপনে রাজ্যের কাছে দিয়ে দুষ্কৃতীদের ধরিয়ে দিতে সাহায্য করত। আজকের যুগে এই ধরনের স্পাইদের মোল বলা হয়, যারা আন্ডারওয়ার্ল্ডের মধ্যে ঢুকে মাফিয়া ডনদের আস্থাভাজন হয়ে তাদের খবর গোপনে পুলিশের কাছে পৌঁছে দেয়। মনুস্মৃতিতে বলা আছে যে দুটি রাজ্যের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকবে সেটা পুরোপুরি এই চরদের উপর নির্ভর করে। এছাড়াও 7ম অধ্যায়তেই বলা আছে যে অসৎ রাজকর্মচারীদের ক্ষমতা অপব্যবহার করে সবসময়তেই দুর্নীতিপ্রবণ হবার সম্ভাবনা থাকে। তারা সাধারণ মানুষকে প্রতারণা করে, তাদের অর্থ আর সম্পত্তি দখল করার চেষ্টা করে। রাজার উচিত গুপ্তচরদের সাহায্যে অসৎ কর্মচারীদের শনাক্ত করে সাধারণ মানুষকে তাদের হাত থেকে রক্ষা করা। শুধু তাই নয়, মন্ত্রী, বিচারপতি, সেনাপতি এমনকি রাজপরিবার বর্গরাও কোনো ষড়যন্ত্রতে লিপ্ত কিনা সেটাও গোপনে নজরদারি করার দায়িত্ব এই চরদেরই। মন্ত্রীদের সততা যাচাই করবার জন্য তাদের উপঢৌকন বা প্রলোভন দিয়ে পরীক্ষাও করা হতো সেই সময়। ভাবুন তো, আজকের পশ্চিমবঙ্গে আমরা এত যে দুর্নীতি দেখতে পাই সেটা হয়তো কিছুটা হলেও রোধ করা যেত যদি মনুর এই উপদেশগুলো মেনে চলা হতো। ওইদিকে বিদেশি রাজ্যের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সব তথ্য এই গুপ্তচররাই এনে দিত। আবার সেই 7ম অধ্যায়তেই বলা আছে যে এই চররা ডাবল এজেন্ট মানে দুদিকের হয়েই কাজ করছে কিনা সেটা দেখার জন্য চরদের উপর চর নিয়োগ করতে হবে। এই 7ম অধ্যায়তেই চরদের দায়িত্ব সম্পর্কেও বলা আছে। তার মানে বন্ধুরা, দেখছেন তো, মনুস্মৃতি বলতে কিছু লোক যত নাক সিটকোয়, আসলে কিন্তু অনেক কাজের কথাও রয়েছে এই মনুস্মৃতিতে। আর যে কথাগুলো বলা হয়েছে সেগুলো শিবাজির সময়তেই শুধু নয়, আজকের রাষ্ট্রনীতিতেও ভীষণভাবে প্রযোজ্য। যদি মনুবাদী হওয়া দোষের হয় তবে সেই দোষে দোষী আজকের দুনিয়ার বড় বড় সবকটি রাষ্ট্র, কারণ তারা এই মনু সংহিতাতে লিখে যাওয়া গুপ্তচর ব্যবস্থাই অবলম্বন করে চলেছে। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের প্রাচীন ভারতের এই জ্ঞান বা দর্শনগুলোকেই তুলে ধরার চেষ্টা করি, আর তার সাথে এর বিরুদ্ধে যে অনবরত মিথ্যা প্রচার চলছে সেগুলোকেও আপনাদের সামনে এনে ধরি। এই তথ্যগুলো জানার পর আপনারা আমাদের পূর্বপুরুষদের সম্বন্ধে গৌরবান্বিত হবেন নাকি হবেন না, পুরোপুরি আপনাদের সিদ্ধান্ত। তবে এটা আপনাদের বলি যে বিজ্ঞানের যেমন অনেক শাখা আছে, তেমনি আমাদের প্রাচীন ভারতেরও জ্ঞান ভাণ্ডারেরও অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। নিউটনের ক্লাসিক্যাল ফিজিক্স যেমন সমস্ত কিছু ব্যাখ্যা করতে পারে না, বিশেষ করে পারমাণবিক স্তরে বা মহাজাগতিক স্তরে। আবার নিউটন শব্দ আর আলোর ব্যাপারে যা থিওরি দিয়েছিলেন সবই ভ্রান্ত ছিল। তার মানে এই নয় যে নিউটনের কাজকে আমরা সার্বিকভাবে বর্জন করব। সেরকমই আমাদের যে প্রাচীন ভারতীয় লিপিগুলো আছে সেখানেও মনুস্মৃতির মতো অনেক বই আছে যা সব কিছু আজকের যুগে আর প্রযোজ্য না হলেও তাকে পুরোপুরি বদনাম করে বাতিল না করে তার মধ্যে যে অংশগুলো আজকের যুগে আমাদেরকে জ্ঞানার্জনে সাহায্য করে সেগুলোকে মুক্ত মনে গ্রহণ করে তার যোগ্য সম্মানটা দেওয়া উচিত। তাই আমরা বলবো যে কোনো বিশেষ প্রোপাগান্ডাকে গুরুত্ব না দিয়ে আমাদের প্রাচীন ভারতের সমস্ত জ্ঞান এবং উপদেশগুলোকেই আবার নতুন করে পুনর্মূল্যায়নের সময় এসেছে। দরকার মতো সেগুলোর কিছু অংশকে বাতিল, আবার কিছু অংশকে গ্রহণ করতে হবে মুক্ত মনে, প্রোপাগান্ডাকে দূরে সরিয়ে রেখে।